একজন মধ্যবিত্ত চাকরিজীবী নারী সংসারে টানাপোড়েনের মাঝেও যে স্বপ্ন দেখতে ভালোবাসে, নিজের শখ পূরণের চেষ্টা করে। অফিসের দায়িত্ব, প্যারালাইজড দাদি শাশুড়ির যত্ন, স্বামীর অনিশ্চিত চাকরি আর সংসারের টানাপোড়েন, এসবের মাঝেও বেশ ভালোই কাটছিল জীবন। কিন্তু একদিন অফিসের রেকর্ড রুমে লুকানো একটি বক্স তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমনকি তার স্বামীও অজান্তেই তার সাথে এমন এক যাত্রায় সামিল হয় যেখানে সত্য আর মিথ্যার মাঝের দেওয়াল ছিল খোলাচে। এই নতুন প্রাপ্তি কি তাদেরকে সুখ এনে দেবে, নাকি জিম্মি করে ফেলবে কোনো অন্ধকার জগতে? বলছিলাম সম্প্রতি হইচইয়ের রিলিজ প্রাপ্ত সিরিজ জিম্মির কথা। সিরিজটি পরিচালনা করেছেন আসফাক নিপুণ। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প। সঙ্গে রয়েছে আমি, নুসরাত জাহান। শুরুতেই আমরা রুনা লায়লা নামের এক মহিলাকে দেখতে পাই। মধ্যবিত্ত পরিবারের লায়লা একজন চাকরিজীবী মহিলা। লায়লার পরিবারে আছে তার হাজবেন্ড এবং প্যারালাইজড দাদি শাশুড়ি। লায়লার শখ হচ্ছে গান শেখা। একজন গানের মাস্টার প্রতিদিন বাড়িতে গিয়ে লায়লাকে গান শেখায়। কিন্তু টানাটানির সংসারে গানের মাস্টারের বেতন ঠিকমতো দিতে পারে না লায়লা। শুধু তাই নয়, প্রায় 6 মাস আগে লায়লা এক জোড়া স্বর্ণের দুল বানাতে দিয়েছিল, কিন্তু টাকার অভাবে সেই দুলজোড়াও দোকান থেকে নিয়ে আসতে পারে না। লায়লা মাঝে মাঝে স্বর্ণকারের দোকানে যায় দুলগুলো দেখার জন্য। দুলগুলো নেড়েচেড়ে দেখে চলে আসে সে। এতে দোকানদার লায়লার উপর প্রচুর বিরক্ত হয়। তবুও লায়লা নির্লজ্জের মতো একই কাজ বারবার করতে থাকে। দিনটা ছিল 16 জুলাই 2024। বরাবরের মতো লায়লা স্বর্ণকারের দোকানে দুল দেখে অফিসে চলে যায়। কিন্তু অফিসে পৌঁছাতে তার একটু দেরি হয়ে যায়, কারণ দেখছে তখন আন্দোলন চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমেছিল হাজার হাজার ছাত্র। যাই হোক, লায়লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করে। অফিসে ঢুকেই লায়লা তার সহকর্মী ডলিকে ক্যাশ কাউন্টারে বসে থাকতে দেখে একটু অবাক হয়, কারণ ক্যাশ কাউন্টারের দায়িত্ব অন্য কারো। লায়লা কারণ জিজ্ঞেস করলে ডলি বলে, সিনিয়র অফিসার বলেছে সবার হিসাব নিতে। এরপর লায়লা নিজের টেবিলে বসে তার সহকর্মী প্রবীর আর কবিরের সাথে ছাত্র আন্দোলন নিয়ে কথা বলে। সবাই আন্দোলন নিয়ে যে যার মতো মতামত দেয়। এরপর লায়লা তার সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করতে যায়। অফিসার লায়লাকে অফিসের রেকর্ড রুমের দায়িত্ব নিতে বলে, কারণ রেকর্ড রুমের দায়িত্বে থাকা লায়লার সহকর্মী পরিমলের মৃত্যু হয়েছে। অফিসার লায়লাকে জিজ্ঞেস করে রেকর্ড রুমের দায়িত্ব পালন করতে পারবে কিনা। লায়লা কনফিডেন্সের সাথে জবাব দেয়, পারবে। অফিসার বলে, আপনি ছাড়া আর এফিসিয়েন্ট কেউ নেই যাকে আমি এই দায়িত্বটা দিতে পারবো। লায়লা খুশি মনে দায়িত্ব গ্রহণ করে। লায়লা অনেক সৎ একজন মহিলা। সে কোনো রকম ঘুষ নেয় না, কিংবা কাউকে অযথা হয়রানি করায় না। উল্টো অফিসের অন্য কেউ যদি মানুষকে হয়রানি করার চেষ্টা করে, লায়লা গোপনে তাদের সমস্যার সমাধান করে দেয়। এর পরের দৃশ্যে আমরা লায়লার হাজবেন্ড আজাদকে দেখি। আজাদ একটা ফ্যাক্টরিতে জব করে। এই ফ্যাক্টরি মালিক একজন এমপির শ্যালক। এমপির লোকজন স্টুডেন্টদেরকে মারধর করায় স্টুডেন্টরা তার শালার ফ্যাক্টরি ভেঙে দিয়েছে, যার কারণে ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়া হয়েছে। আজাদ সকালবেলা ফ্যাক্টরিতে পৌঁছানোর সাথে সাথে আজাদের সহকর্মী বাবু তাকে সমস্ত ঘটনা জানায়। সবকিছু শুনে আজাদ অনেক টেনশনে পড়ে যায়, কারণ তার 3 মাসের বেতন বাকি। বাবু বলে, আমি শুনেছি 3 মাস আগে ফ্যাক্টরি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন চাকরি খুঁজব। আজাদ একরাশ দুশ্চিন্তা নিয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে লায়লা অফিসের কাজ শেষে বাড়ি ফিরবে, তখনই পিয়ন এসে লায়লার হাতে একগাদা ফাইল দিয়ে বলে, সিনিয়র অফিসার এগুলো আজকে রেকর্ড রুমে এন্ট্রি করতে বলেছে। অফিসের সবাই ততক্ষণে বেরিয়ে গেছে। লায়লা ফাইল নিয়ে রেকর্ড রুমে যায়। ফাইলগুলো গুছিয়ে রাখার সময় লায়লা কিছু ফাইলের আড়ালে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুলতেই লায়লা কেমন যেন চমকে ওঠে। এরপর সে শিফট হয় লায়লার বাড়িতে। লায়লা এবং আজাদ একসাথে খাবার খেতে খেতে আলোচনা করে বেতন পেলে সে টাকা দিয়ে কোন কোন পাওনাদারের টাকা পরিশোধ করবে। আজাদ যে ফ্যাক্টরিতে চাকরি করত সেটা তো বন্ধ। বর্তমানে আজাদ বেকার, কিন্তু লায়লাকে সে ব্যাপারটা একদমই বুঝতে দেয় না। কথাবার্তা শেষে লায়লা তার দাদিকে ঔষধ খাওয়াতে চায়, কিন্তু সারা রাত লায়লার ঘুম হয় না। পরদিন অফিসে গিয়েও লায়লা কাজে মনোযোগ দিতে পারে না। সে সিনিয়র অফিসারের সাথে কথা বলতে চায়। ওই সময় লায়লার সহকর্মী কবির লায়লাকে 10,000 টাকা দেয়। 2 মাস আগে লায়লা তাকে টাকাটা ধার দিয়েছিল। কবির টাকা ফেরত দিয়েছে দেখে ডলি লায়লার কাছে ছুটে এসে বলে, আমি একটু ঝামেলায় পড়েছি, 10,000 টাকা আমার খুব প্রয়োজন। লায়লা কাউকে মুখের উপর না করতে পারে না, তাই সে না চাইতেও কবিরের ফেরত দেওয়া টাকাটা ডলিকে দিয়ে দেয়। এরপর অফিস শেষে লায়লার স্বর্ণকারের দোকানে গিয়ে দোকানদারকে বিনয়ের সাথে বলে, আজকে আপনার টাকাটা দিয়ে আমার দুল কিনে নিতে হয়েছে।
কিন্তু আমার কলিগ তার সমস্যার কারণে আমার কাছ থেকে টাকা ধার দিয়েছে, তাই আজকেও দুলটা আমি নিতে পারছি না। কথা শুনে দোকানদার ক্ষিপ্ত হয়ে বলে, আমি জানতাম আপনি আজও দুল নিতে পারবেন না, তাই আমি দুলগুলো বিক্রি করে দিয়েছি। আপনি আপনার অ্যাডভান্সের টাকাটা নিয়ে চলে যান। কথা বলে দোকানদার লায়লার হাতে তার অ্যাডভান্সের টাকাটা বুঝিয়ে দেয়। এতে লায়লা প্রচুর ইনসাল্ট ফিল করে। লায়লা দ্রুত বাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পরেই সে বাড়ি থেকে কয়েক বান্ডিল টাকা নিয়ে আবার ওই দোকানে আসে। এবার সে টাকাগুলো দোকানদারের সামনে বের করে ভারী ভারী অনেকগুলো গহনা কিনে নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, লায়লা এতগুলো টাকা পেল কোথায়? আসলে ওই দিন অফিসের রেকর্ড রুমে লায়লা যে বক্সটা পেয়েছিল সেটা টাকা দিয়ে ভর্তি ছিল। সে টাকাগুলো লায়লা নিজের বাড়িতে নিয়ে এসেছে। লায়লা বাড়ি ফিরে গহনাগুলো পরে নিজেকে আয়নায় দেখে অনেক খুশি হয়। আজাদ এসব দেখে জিজ্ঞেস করে, এত টাকা কোথায় পেলে? লায়লা বলে, আরে এগুলো তো সব ইমিটেশন। আজাদ সরল মনে লায়লার কথা বিশ্বাস করে নেয়। রাতের বেলা আজাদ ঘুমিয়ে পড়লে লায়লা টাকাগুলো বের করে তার হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে রাখে। অন্যদিকে লায়লার সহকর্মী প্রবীর, নজরুল এবং শফিকুল তাদের সহকর্মী পরিমলের মৃত্যুতে বেশ ক্ষোভ প্রকাশ করছিল। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, পরিমলের মৃত্যুর আগেই তার কাছ থেকে সবকিছু বুঝে নেওয়া উচিত ছিল। মূলত রেকর্ড রুমে যে টাকার বক্সটা ছিল সেটা ছিল প্রবীর, নজরুল এবং শফিকুলের। ওরা বক্সটা পরিমলকে রাখতে দিয়েছিল। ওরা সবাই মিলে দুর্নীতি করে জমিয়েছিল এই টাকাগুলো। যেহেতু এটা অবৈধ টাকা, তাই পরিমল সেটাকে লুকিয়ে রেখেছিল। মৃত্যুর আগে পরিমলের অবস্থা সিরিয়াস ছিল, তাই ওরা সে সময় পরিমলের সাথে টাকার বক্সের ব্যাপারে কথা বলতে পারেনি। প্রবীর পরিমলের পরিবারের সঙ্গে কথা বললে পরিমলের মেয়ে প্রবীরকে বলে, তার বাবা মৃত্যুর আগে বলে গেছে সবকিছু রেকর্ড আছে। কিন্তু পরিমলের এই কথার মানে ওরা কিছুই বুঝতে পারে না। এদিকে লায়লা পরদিন অফিসে গেলে জলি লায়লাকে দেখে বলে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, অন্যদিনের থেকে আজকে একটু আলাদা লাগছে। আসলে লায়লার মনে টাকার বাতাস লেগেছে, তাই লায়লাকে দেখতে অনেক ফুরফুরে লাগছে। যাই হোক, ডলি লায়লাকে বলে, তুমি সেদিন যে 10,000 টাকা ধার দিয়েছিলে সেটার প্রয়োজন হয়নি আমার, তাই আজ সেটা তোমাকে ফেরত দিচ্ছি। লায়লা বলে, এই টাকাটা আর ফেরত দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার পক্ষ থেকে আপনার ছেলের জন্য গিফট। লায়লার কথা শুনে ডলি অনেক অবাক হয়ে যায়। যা নিজের সংসার চালাতে হিমশিম খেতে হয়, সে কিনা এমনি এমনি একজনকে 10,000 টাকা গিফট করলো। এটা তো অবাক হওয়ার মতোই ঘটনা। এরপর অফিস শেষে বাড়ি ফিরে যায় লায়লা। রাতের বেলা লায়লা আজাদকে বলে, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাচ্ছি। আমার সমুদ্র দেখার অনেক ইচ্ছা, সমুদ্র দেখতে চাই। আজাদ বলে, টাকা পয়সা হলে নিয়ে যাব। লায়লা বলে, আমি এই সপ্তাহে যেতে চাই। আজাদ অবাক হয়ে জিজ্ঞেস করে, এই সপ্তাহে কিভাবে যাব বলো? লায়লা বলে, আমি কিচ্ছু জানি না, আমি কাল অফিস থেকে ছুটি নেব। আজাদ লায়লাকে বোঝানোর চেষ্টা করে সামনের মাসে নিয়ে যাবে, কিন্তু লায়লা কিছুতেই তার কথা শোনে না। পরদিন লায়লা অফিসে গিয়ে তার সিনিয়র অফিসারের কাছে ছুটির দরখাস্ত দিয়ে বলে, আমার 4 দিনের ছুটি প্রয়োজন, আমি 4 দিনের জন্য কক্সবাজার যাব। সিনিয়র অফিসার বলে, এভাবে হুটহাট ছুটি চাইলেই তো সেটা পাওয়া যায় না। লায়লা বলে, আমার হাজব্যান্ড এই মাসে এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছে, তাই তাকে অফিস থেকে কক্সবাজার ট্যুরের প্যাকেজ গিফট করেছে অফিস। সিনিয়র অফিসার রাজি না হতে চাইলেও লায়লা অনেকটা জোর করেই তাকে রাজি করিয়ে 4 দিনের ছুটি নিয়ে নেয়। লায়লা ছুটি নেওয়ার আগেই কক্সবাজারে যাওয়ার জন্য 2টো বাসের টিকিট বুক করে রাখে। দেশের সিচুয়েশন খারাপ হওয়ায় বাস কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, তাই তারা লায়লাকে কল করে টিকিটটা ক্যান্সেল করে দেয়। লায়লা চিন্তিত হয়ে ভাবতে থাকে কিভাবে তার স্বপ্ন পূরণ করবে। স্বপ্ন বললে ভুল হবে, এটা আসলে তার জেদ। তাই সে 1 সপ্তাহ দেরি করতেও রাজি না। হঠাৎ লায়লার মনে পড়ে, একবার কবির এমার্জেন্সির জন্য ছুটি নিয়ে খালার বাড়িতে গিয়েছিল। লায়লা কবিরের কাছে চায় সে কিভাবে গিয়েছিল। কবির জানায় ফ্লাইটে গিয়েছিল। লায়লা কবিরের কাছে সমস্ত ডিটেলস ইনফরমেশন জেনে নিয়ে কবিরকে 2টো টিকিট বুক করতে বলে। এটা দেখে কবির প্রচণ্ড অবাক হয়, কারণ 2টো টিকিটের মূল্য 36,000 টাকা। লায়লার হাতে এখন অনেক টাকা, তার কাছে এই টাকা কিছুই না। ফ্লাইটের টিকিট কাটার পর লায়লা আজাদকে কল করে জিজ্ঞেস করে তার ছুটি হয়েছে কিনা। যদিও আজাদের এখন চাকরি নেই, তবুও সে আজাদ কক্সবাজার যাওয়ার ভয়ে মিথ্যা বলে যে অফিস থেকে ছুটি দেবে না। তখন লায়লা আজাদকে বলে, আমি এই মাসে অফিসের এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছি, তাই অফিস থেকে আমাকে কক্সবাজার যাওয়ার জন্য 2টো প্লেনের টিকিট দিয়েছে। আমি এটা মিস করতে চাই না, তুমি যেভাবে পারো ম্যানেজ করো। অফিস থেকে টিকিট পেয়েছি শুনে আজাদ রাজি হয়ে যায়। কিন্তু আজাদ চিন্তিত হয়ে ভাবতে থাকে, টিকিটটা অফিস থেকে দিয়েছে, কিন্তু কক্সবাজার গিয়ে থাকবো কোথায়? আজাদ তার এক সহকর্মীকে কল করে জিজ্ঞেস করে তার আত্মীয়ের বাড়িতে থাকা যাবে কিনা। আজাদের সহকর্মী বলে থাকার ব্যবস্থা করে দেবে, তাই আজাদ একটু রিল্যাক্স হয়। অন্যদিকে প্রবীণ, নজরুল এবং শফিকুল অফিসের রেকর্ড রুমে গিয়ে টাকার বক্সটা খুঁজতে শুরু করে। পরিমল মৃত্যুর আগে বলেছিল সবকিছু রেকর্ড আছে,
তাই প্রবীর ধরে নিয়েছে টাকার বক্সটা রেকর্ড রুমে। অনেক খোঁজাখুঁজি করার পরে ওরা একটা বক্স পায়, কিন্তু বক্সটা খুলে সবাই অবাক হয়ে যায়, কারণ পুরো বক্স কর্কশিটের টুকরো দিয়ে ভরা ছিল। অন্যদিকে লায়লা এবং আজাদ কক্সবাজার যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। যেহেতু লায়লার দাদা শাশুড়ি বাড়িতে একা থাকবে, তাই তার দেখাশোনা করার জন্য সালমা নামের একজন নার্সকে রেখেছে লায়লা। লায়লা সালমাকে বলে দেয় সব সময় যেন দাদির সাথেই থাকে এবং ফোনটা এক মুহূর্তের জন্য যাতে বন্ধ না রাখে। সালমাকে সবকিছু বুঝিয়ে লায়লা এবং আজাদ চলে যায়। অন্যদিকে প্রবীণ, নজরুল এবং শফিকুল বুঝতে পারে রেকর্ড রুম থেকে টাকাগুলো কেউ সরিয়ে ফেলেছে। ওরা ডাউট করে অফিসের পিয়ন এনায়েতকে, কারণ রেকর্ড রুমে চাবি পিয়নের কাছেই থাকে। তাই ওই টাকাটা উদ্ধার করার জন্য দুজন গুন্ডা ভাড়া করে। গুন্ডারা এনায়েতকে প্রচুর মারধর করে। এরপর ওরা এনায়েতের কাছে জানতে চায় টাকা কোথায়। এনায়েত বলে, আমি কিচ্ছু জানি না, রেকর্ড রুমের চাবি ম্যামের কাছে থাকে। ওরা এনায়েতের কথা বিশ্বাস করে না। এনায়েত বলে, আমি ম্যামের নম্বর দিচ্ছি, আপনারা কথা বলুন। কিন্তু এনায়েত নম্বর দেওয়ার আগেই অ্যাক্সিডেন্টলি ছাদ থেকে একদম নিচে পড়ে যায়। সাথে সাথে এনায়েতের মৃত্যু হয়। এনায়েতের মৃত্যুর পর অফিসের সবাই তার বাড়িতে যায়। সেখানে এনায়েতের বাড়ি দেখে সবার মাথা খারাপ হয়ে যায়। বেশ বিলাসবহুল বাড়ি করেছে সে। একজন পিয়ন এত বড় বাড়ি তৈরি করার টাকা কোথায় পেল, এটা নিয়ে আলোচনা করে কবির এবং ডলি। এখানে আমরা ওই দুই গুণটাকেও দেখতে পাই। ওরা এবার ডলিকে টার্গেট করে, কারণ এনায়েত মৃত্যুর আগে বলেছিল রেকর্ড রুমের চাবি ম্যামের কাছে। টাকার ব্যাপারেও সেই জানে, তাই ওরা ডলিকে ফলো করতে শুরু করে। এদিকে লায়লা এবং আজাদ কক্সবাজার পৌঁছে যায়। ফাইনালি লায়লার স্বপ্ন পূরণ হয়। তাই লায়লা আনন্দে আত্মহারা হয়ে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করতে শুরু করে। কিন্তু আজাদ অনেক টেনশনে আসছে। সে যার বাসায় থাকতে চেয়েছিল তারা জানিয়ে দিয়েছে সেখানে থাকা যাবে না। তাই আজাদ বিচের একজন দালালকে ধরে সস্তা একটা হোটেল রুম ম্যানেজ করার ট্রাই করে। তখন লায়লা আজাদকে জানিয়ে দেয় হোটেল সে আগেই বুক করেছে। লায়লা আজাদকে সাথে নিয়ে সেই হোটেলে যায়। হোটেলটা ছিল একটা লাক্সারিয়াস হোটেল। এসব দেখে আজাদের মাথা খারাপ হয়ে যায়। এই হোটেলের বিল সে কিভাবে পরিশোধ করবে ভাবতে ভাবতে টেনশনে পড়ে যায়। তার উপর হোটেলের খাবারের দাম আকাশ ছোঁয়া। তখন লায়লা আজাদকে শান্ত করে বলে, কক্সবাজার ট্যুরের সমস্ত খরচ বহন করবে অফিস, তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না। শেষমেশ আজাদ একটু রিল্যাক্স হয়। ওরা কক্সবাজারে অনেক ঘোরাঘুরি আর আনন্দ করে। অন্যদিকে টলি অফিসে গিয়ে কলিগদের মাঝে মিষ্টি বিতরণ করে। সম্প্রতি সে একটা এসি কিনেছে। মধ্যবিত্ত পরিবারে এসি কেনা অনেক বিশাল একটা ব্যাপার। তাই ডলি তার এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়। কিন্তু এতে হিতে বিপরীত ঘটে। ডলি কেনা এসি দেখে প্রবীণ, নজরুল এবং শফিকুল অনেকটা নিশ্চিতভাবে ভাবতে শুরু করে টাকার বক্সটা ডলি সরিয়েছে। তাই ওদের ভাড়া করা গুন্ডারা ডলিকে কিডন্যাপ করে। ওরা ডলির কাছে জানতে চায় টাকাগুলো কোথায় রেখেছে। ডলি টাকার ব্যাপারে কিছুই বলতে পারে না। ওরা ভাবে সে মিথ্যা বলছে। তাই ওরা ডলির মুখ থেকে কথা বের করার জন্য ডলির একটা আঙুল কেটে দেয়। ডলি চিৎকার করে বলতে চায় সে কোনো অন্যায় করেনি, সে কিছুই জানে না। কিন্তু গুন্ডারা তার মুখ বেঁধে রাখে। তাই ডলির আর্তচিৎকারের কোনো আওয়াজ হয় না। এদিকে লায়লা এবং আজাদ একসঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে চায়, কিন্তু আজাদের গ্যাসের প্রবলেমের কারণে সেটা হয় না। হোটেলের নরম বিছানা পেয়ে আজাদ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। লায়লা একাই জেগেছিল, একা একা সময় কাটছিল না তার। তাই সে কফি খেতে নিচে চলে যায়। সেখানে হঠাৎ করে লায়লার সাথে দেখা হয়ে যায় তার পুরনো প্রেমিক রানার। এই রানার সাথে লায়লার বহু বছরের সম্পর্ক, কিন্তু যখন বিয়ের সময় আসে তখন রানা লায়লাকে একা রেখেই পালিয়ে যায়। এরপর লায়লার বিয়ে হয় আজাদের সাথে। যাই হোক, রানা লায়লার কাছে তার হাজবেন্ডের ব্যাপারে জানতে চায়। লায়লা রানাকে হিংসা করানোর জন্য আজাদের ব্যাপারে সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলে। লায়লা জানায় আজাদ অনেক বড় বিজনেসম্যান, বড় বড় হোটেলের বিজনেস তার। এবার কক্সবাজারেও নতুন একটা হোটেল বানাবে। এরপর লায়লা রানার কাছে তার স্ত্রীর সম্পর্কে জানতে চায়। রানা জানায় লায়লার সাথে সম্পর্ক শেষ হওয়ার পর সে আর বিয়ে করেনি। এ কথা শুনে লায়লাকে ইমোশনাল করে দেয়। তবে সে রানাকে সেটা বুঝতে দেয় না। রুমে ফিরে লায়লা পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। অপরদিকে লায়লার ফাঁকা বাড়ি পেয়ে সালমা তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে নেয়। এখানে আমরা দেখতে পাই সালমার বয়ফ্রেন্ড ওই দুই গুন্ডার একজন। এই লোকের নাম সবুজ। লায়লার বেডরুমে ঢুকে সবুজ এবং সালমা অন্তরঙ্গ সময় কাটায়। পরদিন সকালে লায়লা আজাদকে সাথে নিয়ে ঘুরতে বের হতে চায়, কিন্তু আজাদ অজুহাত দেখিয়ে হোটেল রুমে রেস্ট করতে চায়। তাই লায়লা একাই বাইরে চলে যায়। লায়লাকে একা দেখে রানা আবারও তার কাছে আসে। সে লায়লাকে নিজের সাথে ঘুরতে যাওয়ার জন্য অফার দেয়। লায়লাও রাজি হয়ে যায়। লায়লা রানার বাইকে চড়ে সারাদিন ঘুরে বেড়ায়। দুজনে একসাথে অনেক গল্প করে। তবে লায়লার বেশিরভাগ গল্প ছিল বানানো। আজাদকে নিয়ে সে অনেক অতিরঞ্জিত গল্প শোনায় রানাকে। সে রানাকে ফিল করায় তার সাথে বিয়ে না হয়ে
আজাদের সাথে বিয়ে হওয়াটাই ভালো হয়েছে। আজাদের সাথে সে অনেক হ্যাপি আছে। লায়লা যখন তার পুরনো প্রেমিকের সাথে পুরনো প্রেম তাজা করতে ব্যস্ত, আজাদ তখন হোটেল রুমে বসে একের পর এক খাবার অর্ডার করে আয়েশ করে খাচ্ছে। তার স্ত্রী বাইরে কি করছে সে ব্যাপারে কোনো আইডিয়াই নেই তার। অন্যদিকে গুন্ডারা জানতে পারে পুলিশ ছাত্রদের ধাওয়া করতে করতে ওদের আস্তানার দিকে চলে এসেছে। তাই তারা ডলিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তবে ছেড়ে দেওয়ার আগে সবুজের সাথী ডলিকে হুমকি দিয়ে বলে, বাইরের কাউকে যদি আমাদের কথা বলিস তাহলে তোর ছেলেকে মেরে ফেলবো। সবুজ তখন লায়লার বাড়িতে সালমার সাথে সময় কাটাচ্ছিল। কিন্তু সবুজ চলে যাওয়ার আগেই লায়লার গানের মাস্টার চলে আসছে। সে সালমার কাছে লায়লার হারমোনিয়ামটা চায়। আন্দোলনে হারমোনিয়াম নিয়ে প্রোটেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সালমা লায়লার রুমের ভেতর থেকে হারমোনিয়ামটা বের করে মাস্টারকে দেয়। সবুজ যে টাকাগুলো খুঁজছিল সেই টাকা ভর্তি হারমোনিয়াম সবুজের সামনে দিয়ে নিয়ে যায় মাস্টার। সবুজ বুঝতেও পারে না। এদিকে লায়লা পরদিনও রানার সাথেই ঘুরতে বের হয়। দুজন একসাথে অনেক সময় কাটায়। রানা লায়লার কাছে আরেকটা সুযোগ চায়। সে লায়লার সাথে পরকীয়ার সম্পর্ক করতে চায়। লায়লা তাকে বাধা না দিয়ে উল্টো কৌশলে সম্মতি জানায়। এরপর দুজন বাইকে অনেক ঘোরাঘুরি করে। কিন্তু আজাদ আজ ঘরে বসে না থেকে একা একাই বাইরে বের হয়, যার ফলে সে লায়লাকে রানার সাথে দেখে ফেলে। আজাদ প্রথমে নিজের চোখ বিশ্বাস করতে পারছিল না। লায়লা অন্য কোনো পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে এটা তার কল্পনাতেও ছিল না। অন্যদিকে ছাত্রদের আন্দোলনে গানের মাস্টার হারমোনিয়াম নিয়ে প্রোটেস্ট করার সময় পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে করে গানের মাস্টার ভয় পেয়ে হারমোনিয়াম রেখে সেখান থেকে পালিয়ে যায়। টাকা ভর্তি হারমোনিয়ামটা পড়ে থাকে রাস্তায়। ঘোরাফেরা শেষে রানা লায়লাকে তার রুমে নিয়ে যায়। সেখানে সে আবারও লায়লার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তাকে পটানোর চেষ্টা করে। কিন্তু লায়লা প্রথমে তার তালে তাল মেলালেও পরবর্তীতে খুব কৌশলেই সেখান থেকে বের হয়ে যায়। রুমে ফিরে সে দেখতে পায় আজাদ অলরেডি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে, কারণ পরদিনই তাদের বাড়ি ফেরার কথা ছিল। লায়লাকে রানার সাথে দেখে আজাদ খুব কষ্ট পায়। তার চেহারায় সেই কষ্টের ছাপটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু লায়লার চোখে তখন রঙিন চশমা, তাই সে আজাদের চেহারার কালো ছাপগুলো পড়তে পারে না। পরদিন শহরে ফেরার সাথে সাথেই সে ডলের অ্যাক্সিডেন্টের বিষয়টা জানতে পেরে তার বাড়িতে চলে যায় তাকে দেখতে। সেখানে যাওয়ার পর ডলি তাকে সবকিছু খুলে বলে, আর তাকে সতর্ক করে দেয় যে বর্তমানে অফিসের পরিস্থিতি একদম ভালো না, তাই লায়লা যেন সব সময় সাবধান থাকে। তার মুখে সবকিছু শুনে লায়লা বেশ টেনশনে পড়ে যায়। তবে সে মনে মনে এটা ভেবে খুশিও হয় যে এই যাত্রায় সে বেঁচে গেছে। পরদিন অফিসে যাওয়ার সময় রিকশা থেকে নেমে লায়লা দেখতে পায় তার কাছে খুচরো টাকা নেই। তাই সে অফিসে গিয়ে প্রবীরকে ১,০০০ টাকার নোট খুচরা করে দিতে বলে। প্রবীর তার কাছ থেকে ১,০০০ টাকার নোটটা নিয়ে তাকে খুচরো টাকা দিয়ে দেয়, আর লায়লা সেটা নিয়ে রিকশা ভাড়া দিয়ে চলে যায়। এদিকে প্রবীর যখন ওই নোটটা ভেতরে রাখছিল তখন ওই টাকায় থাকা কোম্পানির সিলটা তার চোখে পড়ে। সেটা দেখে সে বুঝে যায় তাদের গুপ্তধনের আসল চোরকে। সেদিন লাঞ্চ টাইমে সে নজরুলকে গিয়ে বিষয়টা জানিয়ে দেয়। এরপর লাঞ্চ টাইম শেষে লায়লা যখন তার ডেস্কে বসে ডেলিভারি ম্যানের সাথে পার্সেলের বিষয় নিয়ে আলাপ করছিল, তখনই প্রবীর আর নজরুল সেখানে গিয়ে তাকে মজার ছলে জিজ্ঞেস করে, কি অর্ডার করলেন লায়লা ম্যাডাম? তাদের এত ইন্টারেস্ট দেখে লায়লার একটু অদ্ভুত লাগে, তাই সে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নজরুল বলে উঠে, এখন যদি উনি কোনো ফ্লাইটও বুকিং দিয়ে থাকে তাহলে কি সেটা কাউকে জানাবে? না, জানাবে না। এসব কথা কাউকে জানাতে হয় না। তাদের কথা শুনে লায়লা বেশ ঘাবড়ে যায়, তবে কোনো রিয়্যাক্ট করে না। পরদিন আন্দোলনের কারণে সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়। কিন্তু তার মধ্যেও লায়লা সেজে গুজে অফিসের জন্য রওনা হয়। সেটা দেখে আজাদের একটু অবাক লাগে। সে জিজ্ঞেস করে, এই কারফিউর ভেতরেও তোমার অফিসে যেতে হবে? লায়লা বলে, কি করব, তোমার মতো তো হোম অফিস করার উপায় নেই আমার। এ কথা বলেই সে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে যায়। তার পেছন পেছন তখন আজাদও বেরিয়ে গেলে দেখতে পায় লায়লা আসলে অফিসে যায়নি, সে গিয়েছে রানার সাথে মিট করতে। সেদিন তারা দুই লাভবার্ড অনেকটা সময় একসাথে কাটায়, অনেক জায়গায় ঘোরাফেরা করে, আর আজাদ প্রত্যেকটা জায়গায় তাদেরকে ফলো করে যায়। কিন্তু সেটা লায়লার চোখে পড়তে দেয় না। তারা দুজন যখন বসে গল্প করছিল তখন আজাদ খুব কৌশলে আড়াল থেকে সেটা ভিডিও করে নেয়। কিছুক্ষণ পর লায়লা সেখান থেকে চলে যাওয়ার পরেও সে রানাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে একটা হোটেলে পৌঁছে যায় সে। রানাকে সেই হোটেলের একটা রুমে ঢুকতে দেখে আজাদও তার পেছনে পেছনে রুমের সামনে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়। সে মনে করে মেয়েটা নিশ্চয়ই লায়লা, তাই সে লায়লার নম্বরে ফোন করে বলে, তুমি রুম থেকে বের হও। লায়লা তখন অবাক হয়ে বলে, কোন রুম থেকে বেরোবো?
আজাদ তখন লক্ষ্য করে লায়লার আওয়াজটা হোটেলের রুম থেকে আসছে না। তাই সে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? লায়লা বলে, আমি তো বাসায়। সেটা শুনে আজাদ নিজের ভুল বুঝতে পেরে বাড়িতে ফিরে আসে। পরদিন অফিসের লাঞ্চ ব্রেকে প্রবীর এবং তার সঙ্গীরা লায়লাকে ঘিরে ধরে। তাদেরকে দেখে লায়লা মনে মনে বেশ ভয় পায়, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। সেখানে শফিকুল এবং বাকিরা খুব কৌশলে তাকে বুঝিয়ে দেয় যে লায়লার টাকা চুরির বিষয়টা তারা জেনে গেছে, কিন্তু লায়লা কোনোভাবেই সেটা স্বীকার করতে চায় না। তখন শফিকুলরা তাকে হুমকি দেয় যে সে যদি টাকাটা ভালোই ভালোই তাদের হাতে না তুলে দেয় তাহলে তার পরিণতি খুবই খারাপ হবে। লায়লা চুপচাপ তাদের কথা শুনে, কিন্তু এবারও কোনো রিয়্যাক্ট করে না। সে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে আঁতকে ওঠে। স্বপ্নতে সে দেখতে পায় সে টাকার চাদর মুড়িয়ে ঘুমিয়ে আছে, আর এনায়েত এবং ডলি তার সামনে দাঁড়িয়ে আছে। এনায়েত তাকে বলে, টাকার লোভে আমার জীবনটা তো নিয়ে নিলেন, এটা কি আর ফেরত দিতে পারবেন? আবার পরিবারের এখন কি হবে আমার? তারা দুজনেই লায়লাকে দোষারোপ করছিল, তাকে মানসিকভাবে অত্যাচার করছিল। আর এটা দেখেই ভয় লায়লার ঘুম ভেঙে যায়। এরপর সে খাটে নিচে তাকায় তার টাকাগুলো সেফ আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু সে দেখতে পায় টাকা তো দূরের কথা, তার হারমোনিয়ামটাও সেখানে নেই। এটা দেখে সে খুবই টেনশনে পড়ে যায়। সে আজাদকে জিজ্ঞেস করে হারমোনিয়ামের ব্যাপারে সে কিছু জানে কিনা। আজাদ তখন ঘুমের ঘোরে বলে, তুমি এত রাতে হারমোনিয়াম খুঁজছো কেন? সকালে উঠে দেখা যাবে। কিন্তু লায়লা তার কথায় শান্ত থাকতে পারে না। থাকবেই বা কিভাবে? ব্যাপারটা তো শুধু হারমোনিয়ামের নয়। পরদিন অফিসে গিয়ে লায়লার শফিকুলদের সবার উপরই ডাউট হতে থাকে। তার মনে হচ্ছিল তাদের মধ্যেই কেউ একজন তার হারমোনিয়ামটা নিয়ে গেছে, আর এখন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে লোকটা কে হতে পারে এটাই লায়লা বুঝতে পারে না। এরই মাঝে হঠাৎ সে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফেলে সে দেখতে পায় তাকে হাত পা মুখ বেঁধে রেল লাইনের ওপর বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে সবুজ আর তার সঙ্গী দাঁড়িয়ে আছে। তারা লায়লার কাছে ওই টাকার ব্যাপারে জানতে চায়। লায়লা তাদেরকে চিনত না, তাই সে ওই লোকগুলোর কাছে ধরা দিতে চায় না। টাকার ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করে বলে, আমি এসব টাকার ব্যাপারে কিছুই জানি না, আমি তো কোনো টাকা দেখিইনি। সেটা শুনে সবুজরা খুবই রেগে যায়। তারা বিভিন্ন রকম কথা বলে লায়লাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু লায়লা এত সহজে মুখ খোলার মানুষ না। এরই মাঝে দূর থেকে ট্রেনের আওয়াজ শুনে সবুজরা সেখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায়, আগেও আমরা এভাবে ট্রেন কেটে একজনকে মেরেছি, আজও একজনকে মারব। লায়লা তখন ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে। ধীরে ধীরে ট্রেনের শব্দটা কাছে আসতে শুরু করে। একটা পর্যায়ে শব্দটা যখন তার খুব কাছাকাছি চলে আসে, তখন সে ভয়ে বলে ওঠে, আমার কাছে টাকা আছে। এটা বলে যখন সে চোখ খুলে তখন সে দেখতে পায় ট্রেনটা ওই লাইন দিয়ে নয়, বরং তার পাশের লাইন দিয়ে যাচ্ছে। কিন্তু এখন তার ভেবে লাভ নেই, তার মুখ থেকে যে কথাটা বলার প্রয়োজন ছিল সেটা সবুজরা বের করে নিয়েছে। তবে লায়লাও কম যায় না। সবুজরা তার হাত পায়ের বাঁধন খুলে দিলে সে আবারও টাকার বিষয়টা অস্বীকার করে। সেটা দেখে সবুজরা যখন তাকে খুন করার হুমকি দেয়, তখন সে বাধ্য হয়ে স্বীকার করে নেয় যে টাকাটা সেই চুরি করেছে, কিন্তু এখন টাকাটা তার কাছে নেই। তার কথা শুনে সবুজরা মনে করে লায়লা মিথ্যা বলছে, টাকাটা আত্মসাৎ করার জন্য তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তখন লায়লা পুরো বিষয়টা তাদেরকে খুলে বলে। সেটা শুনে সবুজরা বেশ টেনশনে পড়ে যায়, কারণ ওই টাকাটা উদ্ধার করে দিতে পারলে তাদেরকে ওই টাকার 2% কমিশন দেয়া হতো। সেটা শুনে লায়লা বলে, আমার কাছে তোমাদের জন্য একটা অফার আছে, তোমরা টাকাটা খুঁজে বের করে 5% কমিশন নিও, এতে তোমাদেরও লাভ আর আমারও লাভ। তার প্রস্তাবটা সবুজদের কাছে ভালো লাগে, তাই তারা লায়লার সাথে মিলে টাকাগুলো খোঁজার কাজে লেগে পড়ে। লায়লার নতুন কাজের মেয়ে সালমা তার বাড়িতে 3 দিন কাজ করেই গায়েব হয়ে গেছে। তার ফোনটাও বন্ধ দেখাচ্ছে, তাই লায়লার মনে হচ্ছিল নিশ্চয়ই সে ওই টাকাগুলো নিয়ে পালিয়েছে। সালমার নামটা শুনে সবুজরা হতবাক হয়ে যায়। সেখান থেকে তারা সোজা চলে যায় সালমার বাড়িতে। লায়লা তখন সালমাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় পালিয়েছিলে? তোমার মোবাইল বন্ধ কেন? তখন সালমা জানায় তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে দেয়া হয়েছে। এরপর লায়লা যখন তার কাছে হারমোনিয়ামের ব্যাপারে জানতে চায়, তখন সালমা জানায় হারমোনিয়ামটা সেদিন তার গানের টিচার নিয়ে গেছে। হারমোনিয়ামের কথা জিজ্ঞেস করাতে সবুজরা এটা ভেবে বিরক্ত হয়ে যায়। তারা একদিকে টাকার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, অন্যদিকে লায়লার মাথা থেকে হারমোনিয়ামের ভূত যাচ্ছে না। কিন্তু যখন লায়লা জানায় টাকাটা সে হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে রেখেছিল, তখন তারা হারমোনিয়ামের খোঁজ জানার জন্য তাকে তার গানের টিচারকে ফোন করতে বলে। লায়লা তখনই তার টিচারকে ফোন করে, কিন্তু তার ফোনটাও তখন বন্ধ দেখায়। তাই সবুজরা টিচারকে খোঁজার কাজে উঠে পড়ে লাগে। এরই মাঝে দুর্নীতি দমন কমিশনের একজন সিনিয়র অফিসার পৌঁছে যায় লায়লাদের অফিসে। লোকরা তাদের অফিসার পিয়ন অর্থাৎ এনায়েতের মার্ডারের মিস্ট্রি সলভ করতে এসেছে। সেই সাথে তারা আরও কিছু গোপন তথ্য জানতে পেরেছিল
ওই অফিসের ব্যাপারে। মূলত এনায়েত ওই অফিস থেকে অবৈধ টাকার সোর্স তৈরি করেছিল, আর সে অবৈধ টাকা দিয়েই বাড়ি গাড়ি করে আলিশান জীবন কাটাতো সে। এখন দুদকের অফিসার এটা জানার জন্য সেখানে এসেছিল যে এনায়েতের সাথে তার এই কাজে অফিসার আর কে কে জড়িত আছে, আর এই কেসে তাকে সাহায্য করার জন্য সে সঙ্গে করে রানাকে নিয়ে এসেছে। লায়লা সেখানে রানাকে দেখে ভীষণ অবাক হয়। লায়লাকে দেখেও রানা বেশ ঘাবড়ে যায়। তখন দুদক অফিসার জানায় রানা তার বোনের হাজবেন্ড এবং একজন ডিবি অফিসার, যে কারণে এই কেসে তার সাহায্যটা খুবই জরুরি। লায়লা তখন রানার দিকে তাকিয়ে মনে মনে বলে, বাটপার একটা। এরপর রানা তার সিনিয়রকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। তারা বেশ কিছুদিন ওই এলাকায় থেকে তাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে চাচ্ছিল, আর রানার সিনিয়র চাচ্ছিল এই কাজে রানা যেন তাকে সাহায্য করে। তখন রানা তাকে রিকোয়েস্ট করে বলে, ভাই, আমাকে কি এই কেসে ইনভলভ না করলে হয় না? তখন দুদক অফিসার বলে, অফিসিয়ালি তোমাকে ইনভলভ হতে হবে না, কারণ তুমি তো এমনিতেও সাসপেনশনে আছো, কিন্তু আনঅফিসিয়ালি তোমার সাহায্য আমার প্রয়োজন। তখন রানা আর কিছু বলার সুযোগ পায় না, তাকে সিনিয়রের কথায় রাজি হতে হয়। এরপর বিকেলবেলা সে লায়লার সাথে দেখা করতে যায়, গিয়ে তাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে। কিন্তু লায়লা আর কোনো কথাই শুনতে চায় না। সে মানতেই পারছিল না রানা তাকে আবারও ধোঁকা দিয়েছে। তখন রানা তাকে বোঝানোর জন্য বলে, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বিয়ে করিনি। আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। লায়লা তখন রাগের মাথায় বলে, তাহলে আমার কাছে বিয়ের কথাটা লুকালে কেন? সেটা শুনে রানা বলে, আমি খুব মানসিক অশান্তিতে ছিলাম। বিয়ে করেও আমি খুশি নেই এবং আমি জানতাম বিয়ের কথাটা শুনে তুমি খুবই কষ্ট পাবে, তাই বাধ্য হয়ে বিষয়টা আড়াল করেছি। কিন্তু লায়লা তার কথা বিশ্বাসই করতে চায় না। রানার উপর রাগ করে সেখান থেকে চলে যায় সে। এদিকে প্রবীর আর নজরুল হেলমেট পরে চলে যায় তাদের ভাড়া করা গুন্ডাদের সাথে দেখা করতে। হেলমেট পরার কারণ যাতে তাদের কেউ চিনতে না পারে। সেখানে গিয়ে তারা সবুজদেরকে অনেক ইনসাল্ট করে, তাদেরকে গালাগাল পর্যন্ত করে, কারণ সবুজদের সাথে কন্ট্রাক্ট হয়েছিল তারা টাকাটা উদ্ধার করে দেবে। কিন্তু সেটা না করে তারা অযথা সময় নষ্ট করে যাচ্ছে। প্রবীরদের কাছে অপমানিত হয়ে সবুজরা খুবই রেগে যায়। তারা তাদের মাথা থেকে হেলমেট খুলে নিয়ে উল্টো তাদেরকেই দুই এক ঘা দিয়ে দেয়। এদিকে দুদক অফিসার রানাকে নিয়ে তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। তারা আলাদা আলাদাভাবে প্রত্যেক অফিসের এমপ্লয়িকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন শফিকুররা তিনজন এমনভাবে কথা বলে যাতে এনায়েতের সাথে লায়লা জড়িত সেটা প্রমাণ হয়ে যায়। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা লায়লাকে কেন ডাউট করছে, তখন তারা জানায় ইদানিং লায়লার চালচলন অনেকটা বদলে গেছে। সে অনেক হাইফাই ভাবে থাকতে শুরু করেছে, তাই সবারই ডাউট হচ্ছে। একজন তো এটা বলেও দেয় যে লায়লা নিশ্চয়ই পরকীয়াও করছে। এরই মাঝে রানা হঠাৎ লায়লাকে তার কলিগ কবিরের সাথে হাসাহাসি করতে দেখে ঠিক হজম করতে পারে না। এদিকে রানার সিনিয়র এবার লায়লাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। লোকটা তার কাছে জানতে চায় যে এনায়েতের মৃত্যুর সময় সে কোথায় ছিল। লায়লা কিছু না ভেবেই বলে দেয় সে বাড়িতে ছিল, কিন্তু পুলিশের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে লায়লা সে সময় বাড়িতে ছিল না। তখন লায়লা ব্যাপারটা সামলানোর জন্য বলে, আমার আসলে তারিখ মনে থাকে না, আমি সে সময় কক্সবাজার ছিলাম। সেটা শুনে রানার সিনিয়র রানাকে জিজ্ঞেস করে, তুমিও না ওই সময় কক্সবাজারে ছিলে? রানা তখন একটু ঘাবড়ে গিয়ে বলে, কই না তো, আমি তো গত মাসে গিয়েছিলাম। তখন দুদক অফিসার আবারও লায়লাকে জিজ্ঞেস করে, আপনাদের কক্সবাজার যাওয়ার সব খরচ কে বহন করেছে? লায়লা বলে, আমার স্বামী। তখন লোকটা আর কথা বাড়ায় না। এরপর রানা একদিন কবিরকে আন্দোলনে থাকা ছাত্রদের সাথে কথা বলতে দেখে ডাক দেয়। কবির তার সামনে এসে দাঁড়ালে সে কবিরকে বলে, আপনি আন্দোলনে কি করছেন? ওই ছেলেগুলোকে চেনেন নাকি? কবির বলে, না স্যার, আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে অনেক আগে, আমি ছাত্রদের সাথে কি করব? এরপর রানা ওই আন্দোলনে থাকা একজন ছাত্র সোহানকে ডেকে বলে, এখানে যা করছো করো, তবে মেইন রোডের দিকে যেও না, গেলে অনেক সমস্যা হবে। ছেলেটা তার কথা শুনে একটু রেগে যায়। তখন রানা বলে, মাঝে মাঝে বড়দের ভাইয়ের কথা শুনতে হয়, তাহলে ব্যথা কম লাগে। তখন আর সোহান কোনো কথা বলে না। এরপর রানা কবিরকে বলে, দেশের সেবা করছেন করেন, লায়লার সাথে খাতির করার কোনো দরকার নেই। তার কথা শুনে কবির একটু বিরক্ত হয়ে বলে, কে কার খাতির করবে না করবে সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই পুলিশের নয়। সেটা শুনে রানা তাকে ইনডিরেক্টলি হুমকি দেয় যে লায়লার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করলে সেটার রেজাল্ট ভালো হবে না। এখন রানা যেহেতু পুলিশ, তার উপর আবার ডিবির অফিসার, তাই কবির আর বেশি কথা বাড়ায় না। তবে রানা বুঝে গিয়েছিল এই ছেলেটা তার কথায় বশ হবে না, তাই সে পরদিন তার সিনিয়রকে কবিরের নামে ভুলভাল বুঝিয়ে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। কবির বুঝে গিয়েছিল রানা শত্রুতামূলক কাজটা করেছে, কিন্তু প্রতিবাদ করার মতো উপায় তার ছিল না। এরপর দুদক অফিসার আবারও লায়লার কাছে গিয়ে বলে, আপনার নামে অফিসের সবাই অনেক কমপ্লেইন করেছে,
কিন্তু অফিসে একটা মেয়ের ব্যাপারে কমপ্লেন করাটা খুব স্বাভাবিক। মানুষ হিংসার কারণে অনেক কথাই বলে থাকে। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু আপনি মিথ্যে কথা বলে আমাদের সন্দেহ ধরিয়ে দিয়েছেন। লায়লা তার কথায় একটু অবাক হয়ে বলে, আবার মিথ্যা বললাম কোথায়? তখন দুদক অফিসার বলে, আপনি যে আমাদেরকে বললেন আপনি আপনার স্বামীর খরচে কক্সবাজার গিয়েছেন, এটা তো মিথ্যা কথা। কারণ আমরা আপনার স্বামীর অফিসে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি তাদের ফ্যাক্টরিতে মস্ত বড় একটা তালা ঝুলছে। আপনারা কক্সবাজার যাওয়ার আগেই তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাহলে তার টাকায় আপনি কিভাবে কক্সবাজার গেলেন? তার কথাগুলো শুনে লায়লা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার স্বামীও তাকে ধোঁকা দিয়েছে, তার কাছ থেকে কথা লুকিয়েছে। তাই পরদিন আজাদ যখন অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছিল, তখন লায়লা তাকে গিয়ে জিজ্ঞেস করে, আজকেও কি তোমাদের বোর্ড মিটিং আছে নাকি? এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ যে? তার কথা শুনে আজাদ একটু ঘাবড়ে গিয়ে বলে, না, আসলে এই সময়টাতে প্রমোশনের ব্যাপারে হিসাব কিতাব চলে তো, তাই একটু ভালো ইমপ্রেশনের জন্য আগে ভাগে যাচ্ছি। তখন লায়লা তাকে জিজ্ঞেস করে, এবার তোমার প্রমোশনটা হবে তো? আজাদ বলে, আশা করা যায় হবে। সে যখন লায়লার কাছে ধরা দিচ্ছিল না, তখন লায়লা বলে, ঠিক আছে, আমি তোমার অফিসের দিকে যাচ্ছি, চলো তোমাকে এগিয়ে দেই। এটা শুনে আজাদ ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে, আমি তো ফ্যাক্টরিতে যাব। তখন লায়লা বলে, তুমি না বললে তুমি অফিসে যাবে? সেটা শুনে আজাদ নার্ভাস হয়ে কোনো মতে তাকে ভুলভাল বুঝিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। তবে লায়লা ঠিকই বুঝে গিয়েছিল সে মিথ্যে বলছে। সেদিন বিকেলে সবুজ লায়লাকে ফোন করে জানায় তারা তার গানের টিচারকে ধরে এনেছে। শুধু ধরেই আনেনি, তাকে প্রচণ্ড মারধর করেছে হারমোনিয়ামের ব্যাপারে জানার জন্য। কিন্তু লোকটা কোনো কিছুই স্বীকার করেনি। করবেই বা কিভাবে? সে তো সেদিন হারমোনিয়ামটা রাস্তায় ফেলে চলে এসেছে। তারপর সেটার কি হয়েছে সেটা তো সত্যিই জানে না। কিন্তু সবুজরা তার কথা মানতে চায় না। তারা ভাবে লোকটাকে আরো বেশি চর্চা করলে তার মুখ থেকে সত্যিটা বের হবে। সেটা শুনে লায়লার টিচার লায়লাকে রিকোয়েস্ট করে বলে, আমাকে এদের হাত থেকে বাঁচাও, আমি কোনো টাকার ব্যাপারে জানি না। তোমার হারমোনিয়াম আমি রাস্তায় রেখে পালিয়ে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দিতে বলো। তখন লায়লা সবুজদারকে রিকোয়েস্ট করে তার টিচারকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার কথা না শুনেই ফোনটা রেখে দেয়। এরপর তাদের মধ্যে একজন একটা ব্লেড বের করে টিচারের চোখ উপড়ে ফেলতে চায়। তখনই আরেকজন তাকে পেছন থেকে ডাক দিলে লোকটা পেছনে ফিরে দেখে তার সঙ্গীকে রানা অ্যারেস্ট করে ফেলেছে। এরপর রানা তাদের কাছ থেকে লায়লার পুরো হিস্টোরি জেনে নেয়। এরপর রাতে আজাদ যখন বাড়িতে ফিরছিল, তখন কেউ একজন তাকে ডাক দেয়। এরপর লায়লা জানতে পারে একটা অ্যাক্সিডেন্টে তার স্বামীর হাত ভেঙে গেছে। পরদিন সেই ব্যাপারটা অফিসে আলোচনা করলে সে সন্ধ্যায় লায়লা বাড়ি ফেরার আগেই নজরুলরা তার বাড়িতে পৌঁছে যায়। লায়লা বাড়ি ফিরে তাদেরকে দেখে খুব ভয় পেয়ে যায়। তার টেনশন হচ্ছিল লোকগুলো তার সব রহস্য আসাদের সামনে ফাঁস করে না দেয়। লায়লা বাড়ি ফেরা মাত্রই তারা সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। আর বেরোনোর আগে লায়লাকে খুব কৌশলে টাকার ব্যাপারে শাসিয়ে যায়। এরপর দিন রানা লায়লাকে ডেকে বলে, তুমি যদি এভাবে আমার কাছ থেকে কথা লুকাতে থাকো, তাহলে তো আমি তোমাকে বাঁচাতে পারবো না। লায়লা তার কথা শুনে একটু অবাক হয়। তখন রানা বলে, তুমি যদি ওই চুরি করা 50 লাখ টাকার ব্যাপারটা আমাকে আগে জানাতে, তাহলে আমি আগে থেকেই সবকিছু সেটেল করে রাখতাম, তোমাকে কোনো রকম ঝামেলা পোহাতে হতো না। কিন্তু কথাটা গোপন করে তুমি অনেক বড় ভুল করেছো, এখন সবাই জেনে গেছে, তোমাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। তার কথা শুনে লায়লা খুব টেনশনে পড়ে যায়। তখন রানা বলে, এই ঝামেলা থেকে বাঁচার একটাই উপায় আছে, তুমি এই টাকাগুলো আমাকে দিয়ে দাও, তখন আর তোমার নামে কোনো কমপ্লেইন থাকবে না। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এখন এই ব্যাপারে তোমার সাহায্য করে নিজের অনুশোচনা কমাতে চাই। লায়লা তার কথার কোনো উত্তর দেয় না ঠিকই, তবে সে বুঝে যায় রানা কোনো অনুশোচনায় নয়, টাকাগুলো হাতানোর জন্য এই কথাগুলো বলছে। তাই সে যে টাকার বিষয়টা রানাকে জানতে দেবে না, এটা নিশ্চিত ছিল। এরপর একদিন হঠাৎ ছাত্র আন্দোলনে এক যুগান্তকারী মোড় আসে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বাকিরা চুপচাপ লুকিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। আর যারা দেশে থাকে তারা সবাই কোনো না কোনোভাবে গা ছাকা দেয়। দেশ তখন সম্পূর্ণভাবে ছাত্রদের দখলে চলে যায়। তাদের এতদিনের আক্রোশ, এত রক্তক্ষয়ের প্রতিশোধ তারা সরকারি ভবন ভাঙচুর করে নিতে শুরু করে। কোথাও বাকি রাখে না তারা। অফিস আদালতে সব জায়গায় ঢুকে ভাঙচুর করে। এতদিন পুলিশের ভয়ে ছাত্ররা পালাতো, আর এখন ছাত্রদের ভয়ে পুলিশটা পালাচ্ছে। সরকারের এমন অবক্ষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা খুব ঝামেলায় পড়ে যায়। তাদের তো চাকরি নিয়ে টানাটানি হয়ে যায়। সব মিলিয়ে পুরো দেশে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। আর সে অস্থিরতা সামাল দেওয়ার জন্য নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এসব প্রসেসে কিছুদিন তো সময় লাগবেই। সে সময়কালে সবকিছুই কেমন যেন ছন্নছাড়া হয়ে যায়। নতুন সরকার গঠনের পর আগের সরকারের পক্ষপাতী লোকদেরকে একটা ভয়ের মধ্যে রাখা হয়। শফিকুলরা তখন ওই টাকার মায়া ছেড়ে টাকা চুরির দোষটা লায়লার ঘাড়ে চাপিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা এই বিষয়টা নিয়ে লায়লাকেও হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে। লায়লা একটা পর্যায়ে রাগের মাথায় বলে উঠে,
আপনারা যদি এভাবেই আমাকে বিরক্ত করতে থাকেন তাহলে আমি বসের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। এমন সময় বস এসে তার সামনে দাঁড়ায়। তখন সে বুঝতে পারে এই কাজে শুধু শফিকুল রায় নয়, তার বসও জড়িয়ে আছে। সেটা দেখে লায়লা হতাশ হয়ে যায়। এখন তার পার পাওয়ার কোনো উপায় নেই। এতটা মানসিক চাপ তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। সে খুব ভালো করেই জানত শফিকুলরা যেটা বলেছে সেটা করবেই, আর তার বিরুদ্ধে কমপ্লেইন হলে পুলিশ রাতারাতি তাকে ধরে নিয়ে যাবে। এসব নিয়ে সে খুব বিরক্ত হয়ে যায়। সে ডিসিশন নেয় এই পুরো বিষয়টা আজাদকে খুলে বলবে। সে রাতে আজাদ এসে তাকে বলে, আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারি না। সেটা শুনে লাইলাও বলে, আমারও তোমাকে কিছু বলার আছে। তবে তার কথা না শুনে আজাদ বলে, আমি জানি তুমি কি বলবে। সেটা শুনে লায়লা একটু অবাক হয়। তখন আজাদ বলে, আমি তোমার আর রানার বিষয়টা জানি, আমি তোমাকে জানাইনি। তবে সে রাতেই রানা আমাকে তার লোক ভাড়া করে পাঠিয়ে আমার হাত ভেঙে দিয়েছে। সেটা শুনে লায়লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না আজাদ এই বিষয়টা কিভাবে জানল। তখন আজাদ তাকে ফোনের ওই ভিডিওটা বের করে দেখায়। সেটা দেখে লায়লা রেগে গিয়ে বলে, তুমি আমাকে ডাউট করো, আমার উপর নজর রাখো। তখন আজাদ বলে, আমি জানি তুমি আমার সাথে সুখী না, তাই যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। সেটা শুনে লায়লা চিৎকার করে বলে ওঠে, কেন আটকাবে না? আমি কি তোমার কেউ নই? তুমি জানো আমি কি পরিস্থিতির মধ্যে আছি? কখনো আমার দিকটা বোঝার চেষ্টা করেছ? রাত পোহালেই পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। আমি আমার অফিস থেকে 50 লাখ টাকা চুরি করেছি। আমি এখন আর মানুষ নই, আমি একটা শয়তানে পরিণত হয়েছি। নিজের লোভ কন্ট্রোল করতে পারিনি। সবকিছু একসাথে পাওয়ার আশায় এখন আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমার জীবন ধ্বংস হয়ে গেছে। এ কথা বলে সে হাউমাউ করে কাঁদতে থাকে। কথাগুলো শুনে আজাদ হতবাক হয়ে যায়। তবে একটা বিষয় তার মনে খটকা লাগে। সে লায়লাকে বলে, দেশে তো এখন কোনো পুলিশ নেই, তাহলে তোমাকে ধরবে কে? তাছাড়া তুমি যেহেতু এই টাকাটা অফিস থেকে পেয়েছো, তার মানে সেটা কোনো একজন ব্যক্তির টাকা ছিল। সে ব্যক্তিটাকে? কথাটা শুনে লায়লার মনেও প্রশ্ন জাগে। তার এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। তাই সে কবিরকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে তাদের অফিসের রেকর্ড রুমে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তারা কোনো ক্লু পায় না। সেখানে এত এত ফাইল ছিল যে তার মধ্য থেকে তাদের কাঙ্ক্ষিত ফাইলটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। এমন সময় লায়লার হঠাৎ মনে পড়ে সে তার বসের রুমে এস এ নামের একটা ফাইল দেখেছিল, আর তার কাছে যে নোটগুলো ছিল তাতেও এস এর লোগো দেওয়া ছিল। তখন সে দৌড়ে চলে যায় বসের রুমে, গিয়ে কোনো মতে সেখান থেকে ফাইলটা খুঁজে বের করে নিয়ে পালিয়ে আসছে। পরদিন দুদক অফিসার আবারও লায়লাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে আনে, কারণ ততক্ষণে লায়লার নামে 50 লাখ টাকা চুরির কমপ্লেইন করা হয়েছে। সে লায়লাকে বলে, এই চুরির সাথে যে আপনি জড়িত সেটা নিশ্চিত, কিন্তু টাকাটা যেহেতু এমন অগোছালোভাবে ফেলে রাখা হয়েছিল, তার মানে সেটা অফিসের টাকা না। নিশ্চয়ই এখানে অন্য কোনো একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। তবে আপনার ঝামেলাটা কাটানোর একটাই উপায় আপনার হাতে আছে। আপনি টাকাগুলো আমাকে দিয়ে দিন, তাহলে আমি আপনার নামের কমপ্লেইন উঠিয়ে নেব। লোকটা ভেবেছিল লায়লাকে ভয় দেখিয়ে সে টাকাগুলো হাতিয়ে নিতে পারবে, কিন্তু লায়লা তার কথায় রাজি হয় না। সেটা শুনে লোকটা রেগে গিয়ে বলে, ঠিক আছে, তাহলে তো আপনার জন্য একটা লম্বা শাস্তির ব্যবস্থা করতে হয়। সেটা শুনে লায়লা বলে, কোনো কিছু না জেনে শুনে আমাকে এত বড় একটা শাস্তি দেবেন, ব্যাপারটা কি ভালো হবে? লোকটা তার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলবেন আপনি? তখন লায়লা ওই টাকার পেছনে থাকা সব রহস্য খুলে বলতে শুরু করে। মূলত এস আনাম নামের একটা বড় কোম্পানি ওই এলাকায় তাদের একটা প্রজেক্ট শুরু করতে চাচ্ছিল, কিন্তু সেই প্রজেক্টের কারণে পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি হবে। তাই সরকার থেকে তার ওই প্রজেক্টের অনুমোদন দেয়া হচ্ছিল না। তাছাড়া ওই কোম্পানি যেখানে প্রজেক্টটা করতে চাচ্ছিল সেখানে ইলেকট্রিসিটির কোনো সুবিধা ছিল না। তাই সরকারি অনুমোদন আর ইলেকট্রিসিটির সুবিধা পাওয়ার জন্য তারা মাঝে মধ্যেই লায়লাদের অফিসে মোটা অঙ্কের ঘুষ পাঠায়। আর সেই ঘুষের টাকাগুলো একবারে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত সবার মধ্যে ভাগাভাগি হয়। কিন্তু লায়লারা যেহেতু এর আগে এই ব্যাপারে কিছুই জানত না, তাই সে কোনো টাকার ভাগও পেত না। এই টাকাটা প্রতি মাসে ওই অফিসের কর্মচারী পরিমলের কাছে আসত, আর পরিমল প্রত্যেকটা স্টেপে স্টেপে সবাইকে হিসাব কিতাব করে টাকাটা ভাগ করে দিত। কিন্তু শেষবারই 50 লাখ টাকা হাতে পাওয়ার পর সেটা ভাগাভাগি করার আগেই সে মারা যায়, যে কারণে টাকাটা ভাগ বাটোয়ারা করা হয় না, সেটা ওভাবেই পড়ে থাকে। তো এই চোর কারবারের পেছনে যেহেতু একটা বড় কোম্পানির হাত আছে, তাই এর সাথে ইনভলভ হলে ওই দুদক অফিসারের ক্ষতি ছাড়া ভালো হবে না। কারণ এত বড় কোম্পানির বিরুদ্ধে আঙুল তুললে তারাও ওই অফিসের ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করবে। তাছাড়া সরকার পতনের পর এমনিতেও তাদের চাকরি নিয়ে টানাটানি চলছে। ওই মুহূর্তে চাকরিটা চলে গেলে লোকটাকে ভীষণ বিপদে পড়তে হবে। এটা নিয়ে সে খুবই টেনশনে পড়ে যায়। তখন লায়লা বলে, এই ঝামেলা থেকে বাঁচার জন্য দুটো উপায় আছে। হয়তো আপনি আমার বিরুদ্ধে থাকা সব প্রমাণ জোগাড় করে আমাকে কোর্টে পেশ করবেন, আর নয়তো অফিসের সবার এই ঘুষের রহস্য ফাঁস করে নিজের চাকরিটা বাঁচিয়ে নেবেন। বাকি রইল ওই 50 লাখ টাকার কথা। এটা যেহেতু হারিয়ে গেছে,
তাই সেটা না হয় হারানোই থাক, আপনার চাকরিটা তো বেঁচে যাচ্ছে। অফিসার তখন কোনো কিছু না ভেবেই তার কথায় রাজি হয়ে যায়, কারণ তার কাছে তার চাকরিটা অনেক প্রিয় ছিল। সে লায়লার কথা মতোই অফিসের সবার নামে কমপ্লেইন ফাইল করে আর লায়লাকে ক্লিন চিট দিয়ে দেয়। তখন লায়লা রানার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা রানার সম্পর্কের বিষয়টাই অফিসারকে জানিয়ে দেয়, আর অফিসার সেটা জানায় তার বোনকে। সেদিন লায়লা অফিস থেকে বেরোনোর পরপরই তার কাছে সালমার কল আসে। সালমা তাকে দ্রুত তার বাড়িতে গিয়ে দেখা করতে বলে। লায়লা সেখানে গেলে সালমা তাকে এলাকার দুটো ছোট বাচ্চা ছেলেকে দিয়ে ওই হারমোনিয়ামটা আনিয়ে তার সামনে রাখে আর বলে, আপনি তো আমাকে চোর ভেবেছিলেন, কিন্তু আমি চোর নই। এই ছেলেগুলো রাস্তায় ময়লা টোকাতে গিয়ে ওই হারমোনিয়ামটা পেয়েছে। লায়লা তখন ভয়ে ভয়ে হারমোনিয়ামের ওপরের অংশটা সরানোতে দেখতে পায় তার টাকাটা সেখানে অক্ষত আছে। সেটা দেখে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর খুশি মনে টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। এরই মাঝে রানার কাছে তার সিনিয়রের কল আসে। সে রানার ওয়াইফকে সবকিছু জানিয়ে দেয়। তাই বিষয়টা নিয়ে রানাকে অনেক কথা শোনায়। এদিকে সোহান নামের ওই ছেলেটা তার বন্ধু বান্ধব নিয়ে এসে রানাকে ঘিরে ধরে। গতদিন সুযোগ পেয়ে রানা তাকে সব জ্ঞান বাক্য শুনিয়েছিল। আজকে সোহান আর তার বন্ধুরা সেগুলোর শোধ তুলে নেয়। তাকে প্রচণ্ড মারধর করে তারা। আর দূর থেকে কবির সেটা দেখতে থাকে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সোহানদেরকে সেই পাঠিয়েছে আর তাকেই কাজটা করতে বলেছিল লায়লা। কাজটা করে সে নিজের স্বামীর উপর হওয়া অ্যাটাকের প্রতিশোধ নেয়। এরপর বাড়ি ফিরে সে আজাদকে বলে, তুমি রানা এবং আমাকে নিয়ে যেটা ভেবেছ সেটা একেবারেই ভুল। আমি ওর সাথে যা করেছি সেটা শুধুমাত্র জিদের বশে। ও যে আমাকে বহু বছর আগে একা ফেলে চলে গিয়েছিল, সেটার জন্য আমি আজও ওকে মাফ করতে পারিনি। মনের ভেতর কোথাও একটা আক্ষেপ কাজ করত। সে আক্ষেপ থেকেই ভুল পথে পা বাড়াচ্ছিলাম আমি। কিন্তু এখন আর আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার জন্য তুমি আমার সবকিছু। তার কথা শুনে আজাদ খুব ইমোশনাল হয়ে যায় আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়।